বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীরা হামলা ভাঙচুর ও দখলদারিত্ব কায়েম করেছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কাছে আমাদের নেতাকর্মীরা যে আচরণ এবং নিগ্রহের শিকার হচ্ছে সেটা কিন্তু অত্যন্ত উদ্বেগের। আওয়ামী লীগ ফিরে এসেছে ভিপি নুরের বেশে, এটা অনেকে আমি দেখছি কালকে ভিডিওর মধ্যে লেখা শুরু করছেন। ভিপি নুর দালাল, সে একটা এটা সেটা। ভিপি নুর 300 আসনে সিট দিবে, যদিও 3টা আসনে সে তার প্রার্থী পাশ করে আনতে পারবে না, এটা প্র্যাকটিক্যালি অবস্থা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে বিএনপি সম্পর্কে, বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর। সম্মানিত দর্শক শ্রোতা, তারেক রহমান রেগে গিয়েছেন কেন, তার বিরুদ্ধে এমন কথা বলল? অপরদিকে বিএনপির সকল নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে ভিপি নুরুল হক নূর গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, ভিপি নুরুল হক নূর এমন মন্তব্য করেছেন যে তারেক রহমান সহ বিএনপির সকল নেতাকর্মী, বিএনপি দল মহা বিপদে পড়েছে। অপরদিকে দর্শক শ্রোতা, ভিপি নুরুল হক নূর এমন ভাষণ দিয়েছেন, ভিপি নুরুল হক নূর মহা চাপে পড়েছেন, ডক্টর ইউনূস তাকে মহা চাপ দিচ্ছেন। দর্শক শ্রোতা, সব মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিপি নুরুল হক নূর কি এমন ফাঁস করলো, তারেক রহমান রেগে গিয়েছেন, আর ভিপি নুরুল হক নূরের উপর কেন খেপলেন ডক্টর ইউনূস? সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ করতেছি। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাই, আপনারা মনোযোগ সহকারে ভিডিও ক্লিপগুলো দেখতে থাকুন। পুরানো রাজনৈতিক দলের শাসন ব্যবস্থা, কর্মপদ্ধতি আমরা দেখেছি 19-20 জেলাও সেই কদু। কাজে আমরা চাই না জেলাও সেই কদু হোক। যারা হানাহানি, মারামারি, দখলদারি, চাঁদাবাজি করবে, জনগণকে নিয়ে, ছাত্র জনতাকে নিয়ে তাদেরকে রুখে দিবেন। আমরা দেখতে পাচ্ছি এক ফাঁসিবাদ গেল, আরেকটা ফাঁসিবাদ তৈরি হওয়ার একটা প্রক্রিয়া। আমি দীর্ঘদিন যাবৎ হিরো আলমকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি, পাশাপাশি ভিপি নুরের যারা দলটা আছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনারা এতদিন পিছনে যে জনসমর্থন দেখছেন, অথবা হিরো আলম যে ভোট পাইছিল, তারা ভাবতেছিল যে এটা ব্যক্তি হিরো আলম পাচ্ছে অথবা ব্যক্তি ভিপি নুর পাচ্ছে, কিন্তু তারা এই জিনিসটা এখনও বুঝতে পারে নাই তাদেরকে তখন যারা ভোট দিছে এদের 98% মানুষ হচ্ছে বিএনপি এবং জামায়াতের কর্মী। তো তাদেরকে কেন ভোট দিল? কারণ বিএনপি জামাতের কোনো প্রার্থী ছিল না, বিএনপি জামাত থেকে ওইভাবে রাজপথে কেউ ছিল না, যার কারণে ভিপি নুর কথা বলছে। তখন পুরো বিএনপি জামাতের মানুষ মনে করছে যে না, আমাদের কাজটা ভিপি নুর করতেছে, শেখ হাসিনারে বকতেছে, গালি দিতেছে, প্রশাসনটা যা করতেছে আমরা আসি। ভাই, বিকাশও গেছে অনেক, তাই না? হিরো আলমও ঠিক একই মনে করছে। এখন কালকে ধোলাই খাওয়ার পর হিরো আলমের সেন্স আসছে যে না, আমার পিছনে আসলে কোনো সমর্থন নাই। তো ভিপি নুরেরও বুঝতে আর বেশি সময় লাগবে না। ভিডিওর প্রথম অংশে আপনারা ভিপি নুরের বক্তব্য শুনে অনেকে নিশ্চয়ই কমেন্ট করে ফেলছেন, আওয়ামী লীগ ফিরে এসেছে ভিপি নুরের বেশে, এটা অনেকে আমি দেখছি কালকে ভিডিওর মধ্যে লেখা শুরু করছেন। ভিপি নুর দালাল, সে একটা এটা সেটা। কেন ভাই, এখন কেন মনে হচ্ছে? এখন এই কারণেই মনে হচ্ছে মাঠে আওয়ামী লীগ নাই, ভিপি নুর 300 আসনে সিট দিবে, যদিও 3টা আসনে সে তার প্রার্থী পাশ করে আনতে পারবে না, এটা প্র্যাকটিক্যালি অবস্থা। তো সেই একটা সিচুয়েশনে আইসা এখন সে ধরবে কারে? জামাত তো সুযোগই দিচ্ছে না। সারা বাংলাদেশে গত 1 মাসে জামাতের কোনো অ্যাক্টিভিটিস পাইছেন? ব্রিগেডিয়ার আজমি একটা বক্তব্য দিছে, ডাইরেক্ট বলে দিছে দলের কেউই না, ওনার বক্তব্যটা ব্যক্তিগত অভিমত, আমরা যেমন কথা বলি তেমনই, আর বাইরে উনি কিছুই না রাইট নাও। তাহলে বাঁটি আছে কে? বিএনপি। আর বিএনপি চান্স দিচ্ছে, বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে, ভাইরাল হচ্ছে, এগুলোর পক্ষে বিপক্ষে আপনি যুক্তি দেখাচ্ছেন, ওই আওয়ামী লীগের মতনই যুক্তি। আওয়ামী লীগ যেমন যাই করতো গণহারে কি বলতো, পুলিশও বলতো এটা বিএনপি জামাত, এমপিরও বলতো বিএনপি জামাত, ছাত্রলীগও বলতো বিএনপি জামাত। এখন যেটা হচ্ছে কি, কোথাও কিছু হলে ওরা ফিরে এসেছে ছাত্রলীগ, আফসোস লীগের বেশে অথবা আনসার লীগের বেশে, সব কিছুর মধ্যে আপনি লীগ খুঁজে পান। এটা একটা মজার জিনিস তৈরি হয়ে গেছে। তো এখন এই মুহূর্তে ভিপি নুরের কাজ তো বক্তব্য দেওয়া, সে বক্তব্য দিতে হবে। তো সে এখন বক্তব্যের জন্য কারে খুঁজে পাইছে? যেই কাজটা এতদিন আওয়ামী লীগের জন্য ছিল, এটা এখন বিএনপির উপর হাবি হইয়া বসছে কি না? বসছে। তো এখন ভিপি নুরের যে অবস্থান, রাতারাতি অনেকের কাছে এটা ভিলেন হয়ে গেছে। আমি কিন্তু সেই আগে থেকে বলছি, তখন আপনারা বলতেন বেটা তুই তো বলবি তোর দলের নো, এদের যে ভাষা প্রয়োগ এটা সুস্থ রাজনীতির জন্য পজিটিভ না। আপনি সমালোচনা করবেন, আপনি গোলাম মোল্লা রনিরে দেখেন সমালোচনার জন্য, আন্দালিবুর রহমান পার্থকে দেখেন, মানে যাদেরকে আইডিয়োলজিমের জায়গাতে মোটামুটি মানুষ পছন্দ করে, একটা কম বেশি, যাদের কথোপকথন মানুষ শোনে, উগ্রতা, তারপর খালি এটা করে ফেলবো সেটা করে ফেলবো। এখন দেখেন বিএনপির কোন কোন ভাষায় ভিপি নুর অ্যাকশন দিচ্ছে। প্রতিদিন তার যেখানে একটা টকশো থাকে, যেখানে একটা সমাবেশ থাকে, সেখানে বসেই আন্দোলনের ডাক দিচ্ছেন, আর বিএনপিকে নানান নামে, নানান চিন্তায়, নানানভাবে অভিহিত করছেন। আবার দেখেন
ইউনূস সাহেবের সাথেও 3-4 দিন আগ পর্যন্ত লাড়াচাড়া করছে, সেইখানেও লাইনে চলে আসছে। তবে কৌশলে এটাও চাচ্ছে জাতীয় সরকার টরকার বানাইয়া আমাদেরকে ঢুকান, আমরা মিলাটিলেও আপনার পরামর্শ দেই। কোথাও তো আর ডাকতেছে না, না সমন্বয়করা ডাকতেছে, না উপদেষ্টা পরিষদ থেকে কোনো ডাক আসছে, না ওইভাবে কোনো গণমাধ্যম আপনার বড় কোনো ক্যারেক্টারের সাথে একটা বৈঠক টৈঠক হচ্ছে। তো সব মিলাইয়া বিএনপির জন্য এই মুহূর্তে ভাই আমরা কথাগুলো আর কজন মানুষ শুনে, ভিপিনুর কথাগুলো তো সবাই শুনে। তো ভিপিনুর প্রকাশ্যে যা বলতেছে একটা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে, সে কিন্তু এখন 300 আসনে প্রার্থী দেবে। এই মুহূর্তে বিএনপির গলার কাটা বলেন, তারেক জিয়ার জন্য ভবিষ্যতে গলার কাটা বলেন, রাইট নাও আর কি, মানে আগামী 2 বছর বিএনপিকে পচানোর জন্য। বিএনপির 5% কর্মী টোকাই টাইপের, এগুলো কোনো দলেরই কর্মী হয় না, আওয়ামী লীগও ছিল, আছে, বিএনপি তো এখন এগুলো ভাইসা উঠছে। এদের কর্মকাণ্ড নিয়ে ভিপিনুর প্রতিদিন ধরেন 3 বার করে আসে, সকালে, দুপুরে, রাত্রে একটা রুটিন মাফিক বক্তব্য দিবে, আলোচনা দিবে শুধুমাত্র বিএনপির অ্যাক্টিভিটিস নিয়ে। আর আওয়ামী লীগ তো গেছে তার কথা আর বললেই কি, যেমন আওয়ামী লীগ সারা বছর বলতো সেই বিএনপি সরকার ক্ষমতায়, মানুষ বিরক্ত হয়েছে এগুলো শুনে। আরে এখন আপনি আছেন, এখনের কথা বলেন, তাই না? তো ভিপিনুরের ব্যাপারে বিএনপির নেতাকর্মী যারা আছেন বা জামাতের যারা নেতাকর্মী আছেন তাদের মন্তব্যটা কি একটু জানাবেন, যে ভিপিনুরের আসলে ওই সক্ষমতাটা আছে কিনা যে একটা সিটে পার্সোনালি পাস করে আসার, অথবা এই যে হঠাৎ করে বিএনপির পিছনে লাগা বসলো, এটার আপনারা কিভাবে দেখছেন? আসসালামু আলাইকুম। রাজনৈতিক দল পরিচালনা করা আর তাবলিগ জামাত পরিচালনা করা কিংবা সামাজিক সংগঠন পরিচালনা করা কিন্তু এক কথা নয়। এখন আমরা জানেন যে বিএনপি সহ 42 দল এই ফাঁসিবাদী ব্যবস্থার পতন এবং নতুন রাষ্ট্র ব্যবস্থার প্রবর্তনে আমরা একটা যুগপৎ আন্দোলন ধারাবাহিকভাবে করেছিলাম। এখন ফ্যাসিবাদী ব্যবস্থার পতন হয়েছে। এই পতনের পর আজকে বিকেল 5টায় আমাদের বিএনপির সাথে আনুষ্ঠানিক বৈঠক আছে। সেখানে তাদের সাথে আলাপ আলোচনা, তাদের দৃষ্টিভঙ্গি, সেগুলোর বিষয়ে আমরা পর্যালোচনা করে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত যাব। কিন্তু ইতিমধ্যেই বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কাছে আমাদের নেতাকর্মীরা যে আচরণ এবং নিগ্রহের শিকার হচ্ছে, সেটা কিন্তু অত্যন্ত উদ্বেগের। যে আমার নিজের উপজেলা পটুয়াখালীতে আমি প্রোগ্রাম করতে গেছি, সেখানে বিএনপির জেলা নেতা থেকে শুরু করে উপজেলা নেতাদের বাধার সম্মুখীন হয়েছি, হুমকির সম্মুখীন হয়েছি। ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের নেতাদের পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলেছে, ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের নেতাদের উপরে হামলা করা হয়েছে। আমার কেন্দ্রীয় আইন সম্পাদক ঢাকা জেলার, তাকে আপনার বিএনপি নেতারা এই ঘটনার সংশ্লিষ্ট মামলায় আসামি করেছে এবং নীলফামারীতে অফিস নিয়েছে, সেখানে হুমকি দিচ্ছে যে গণ অধিকার পরিষদকে যেন অফিস না দেয়। এখন বিএনপি তো এখন পর্যন্ত ক্ষমতায় আসে নাই, এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আছে, সেখানে সমস্ত রাজনৈতিক দল কিন্তু এই সরকারের স্টেক হোল্ডার। সেখানে এখনই যদি বিএনপির নেতৃবৃন্দের তৃণমূল পর্যায়ে এই আচরণ হয়, তাহলে সামনে কি আচরণ হবে সেটিও তো আমাদের বিবেচনা করতে হবে। যদি আমরা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে এটি পর্যায়ক্রমে জানিয়েছি, কার্যত এখন পর্যন্ত খুব বেশি প্রতিকার পাইনি, তাহলে এখন বিএনপির সাথে লড়াই সংগ্রাম করে আমরা আমি ফ্যাসিবাদকে উৎখাত করলাম। এই আন্দোলন করতে গিয়ে আমরা মামলার শিকার হয়েছি, হামলার শিকার হয়েছি। আবার বিএনপিও যদি এখন এই আচরণ করে, তাহলে তো আমাদেরকে বিএনপির বিকল্প রাজনীতি জোট টোট নিয়ে ভাবতে হবে। তবে এখনই আমরা এই বিষয়ে কিছু ভাবছি না, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমাদের বিদেশি বন্ধুদের সাথেও সম্পর্ক উন্নয়নের পাশাপাশি দেশের জনগণকেও আমরা আমাদের যেই ইতিবাচক দাবি ছিল যে রাষ্ট্রের সংস্কার, একটা নতুন রাজনীতি, একটা নতুন পরিবর্তন, সেই জন্য জনগণের এই যে যারা আপনার চাঁদাবাজি করছে, এখন দখলদারি করছে, নতুন করে একটা আধিপত্য বিস্তারের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে জনগণকে কিভাবে সংগঠিত করে আওয়ামী লীগের মতো তাদেরকে উৎখাত করা যায়, সেটাই আমাদের এই মুহূর্তে লক্ষ্য এবং উদ্দেশ্য। সেই জন্য জনগণকে সংগঠিত আমরা করে যাচ্ছি। এবং আজকের বিএনপির সাথে অফিসিয়াল আলাপ আলোচনা করে সিদ্ধান্ত হবে আমরা বিএনপির সাথে আগামীতে আমাদের রাজনৈতিক সম্পর্কটা কি হবে। রাজনৈতিক দল পরিচালনা করা আর তাবলিগ জামাত পরিচালনা করা কিংবা সামাজিক সংগঠন পরিচালনা করা কিন্তু এক কথা নয়। রাজনৈতিক দল পরিচালনায় সেই ধরনের একটা কাঠামো থাকতে হবে, নেতৃত্ব দেওয়ার মতো দক্ষ দূরদর্শী নেতা থাকতে হবে। এখন আমাদের এই ছোট ভাইরা বৈষম্যবিরোধী আন্দোলন যারা করেছে, ধরেন দুইজন উপদেষ্টা দুইজনই তো ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন। নাহিদ আমার সাথে সংস্কৃতি সম্পাদক পদে ডাকসুতে নির্বাচন করেছে, ছাত্র অধিকার পরিষদ করেছে। আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল, আরও যারা আব্দুল কাদের কিংবা আরও যারা আছে, সবাই কিন্তু ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতা ছিলেন। পাশাপাশি এই কোটা সংস্কার আন্দোলনটা যেহেতু সার্বজনীন আন্দোলন ছিল, অন্য মতাদর্শের কিছু লোকজন যুক্ত হয়েছে, আমরা সব ধরনের সহযোগিতা করেছিলাম, কারণ এটা তো কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না, সরকার পতনের কোনো আন্দোলন ছিল না। এখন সরকার পতন হওয়ার পরে এখানে বিভিন্ন বেনিফিশিয়ারি গ্রুপ ঢুকে যাচ্ছে। ছাত্রবাহী তরুণদের এখন একটা গ্রহণযোগ্যতা, একটা ক্রেজ আছে, তারা ট্রেন্ডে আছে, এখন তাদেরকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে, নানান দিকে ধাবিত করার চেষ্টা করছে, এবং আমরা যেন তরুণরা ইউনাইটেড না হই সেজন্য নানানভাবে পুশ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত আমাদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে, বসা হচ্ছে, আমরা চিন্তা করতেছি যে আমরা বৃহত্তরভাবে ইউনাইটেডলি যদি কিছু না করতে পারি, তাহলে তরুণদের প্রতিও মানুষ আশা হারাবে। এখন আমাদের এক ভাই সাংবাদিক ভাই যেটা বলছিলেন যে গণ অধিকার পরিষদে আরও কিছু লোকজন রয়েছে। প্রথমত দেখেন, বিএনপি একটা বড় রাজনৈতিক দল, বিএনপি থেকে কতিপয় লোক গিয়ে এই ধরেন বিএনপির একজন আলোচিত নেতা নারায়ণগঞ্জের, তিনি গিয়ে তৈরি করেছেন, এবং এই আপনার দোহারের আপনার নাজমুল হুদা সাহেব তৃণমূল বিএনপি, তাতে বিএনপির দলে কিন্তু কোনো প্রভাব পড়ে নাই।
তারপরে যদি ধরেন আবার আরেকটা এই নির্বাচনে যাওয়ার জন্য একটা কিংস পার্টি তৈরি করেছিল বিএনএম, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। এখন গণ অধিকার পরিষদ তরুণদের দল, গণ অধিকার পরিষদ তারুণ্যের আন্দোলন সংগ্রামের মাধ্যমেই তৈরি হয়েছে। আমরা সমাজের অন্যান্য শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করার জন্য কিছু সিনিয়র মানুষকে নিয়েছিলাম, কিন্তু আমরা দেখেছি তাদের চাহিদাটা ছিল নির্বাচন কেন্দ্রিক। যদি 24 সালে নির্বাচন হতো তারা এমপি হয়ে যেতেন শর্টকাটে, এইটা অনেকের ধান্দা ছিল। এখন মসিউজ্জামান সাহেব গণ অধিকার পরিষদের মেইন স্ট্রিমের কোনো পার্ট ছিলেন না, তিনি গণ অধিকার পরিষদ গঠনেরও পরে যোগ দিয়েছেন এবং তিনি সম্ভবত আগে আপনার সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থায় চাকরি করেছেন। তো তার বিভিন্ন কর্মকাণ্ড যখন আমাদের কাছে সন্দেহমূলক মনে হয়েছে, আমরা সেটা নিজেদের মধ্যে আলোচনা করেছি এবং আমাদের যে আহ্বায়ক ছিলেন রেজা ভাই, তিনি তো নিজেই রাজনীতি থেকে ইস্তফা দিয়ে আপনার চলে গেছেন। আবার এখন এই সমস্ত মানুষের এখন আবার একটা আগ্রহ তৈরি হয়েছে যে এখন উপদেষ্টাদের সাথে মিটিং করে সামনে একটা জোট হবে বিএনপির সাথে থেকে যদি একটা এমপি টেমপি হওয়া যায়। তো এখন অনেকে গণ অধিকার অফিসিয়ালি নিবন্ধন হওয়ার পরেও ধরুন অনেকে আবার দু একজন দেখা যায় 2-4 জন গণ অধিকার পরিষদকে ফ্র্যাকশন দেখানোর জন্য কিংবা এইটার একটা ব্যাড ইমেজ দেওয়ার জন্য কিছু লোককে পৃষ্ঠপোষকতা করে আরেকটা গণ অধিকার পরিষদ দেখানোর চেষ্টা করছে। কিন্তু আমরা পরিষ্কারভাবেই বলছি যে গণ অধিকার পরিষদের যে রাজনৈতিক কমিটমেন্ট, একটা গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রবর্তন, রাষ্ট্র এবং রাজনীতিতে সংস্কার, আজকে ধরেন অনেক দল কিংবা নেতারা বলছে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। এইটা আজকে এখন পত্রিকায় হেডলাইন হচ্ছে, টেলিভিশনে আলোচনা হচ্ছে। এই কথাটা গণ অধিকার পরিষদ থেকে আমরা 21 সালে আমাদের ঘোষণাপত্রে আমরা বলেছি। আমাদের ঘোষণাপত্রে আমরা বলেছি যে দ্বিদলীয় দুর্বৃত্তায়িত রাজনীতির বিপরীতে একটা নতুন ধারার রাজনীতি আমরা প্রতিষ্ঠিত করতে চাই। বিভাজনের রাজনীতির বিপরীতে আমরা একটা ঐক্য সম্প্রীতির রাজনীতি আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমরা সেখানে বলেছি যে একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকতে পারবে না। তো এই যে সংস্কারগুলো, এগুলো কিন্তু 21 সালে আমাদের রাজনৈতিক ঘোষণাপত্রে আমরা দিয়েছি। সেই সময় হয়তো আমরা এত পরিচিত ছিলাম না, আমাদের এত অবস্থান ছিল না, যে কারণে এই বিষয়গুলো পরিচিত হয় নাই। এখন এই গণ অধিকার পরিষদের মতো একটা সম্ভাবনাময় দলকে আপনার নানানভাবে বিতর্কিত করার জন্য, নেতৃবৃন্দকে বিতর্কিত করার জন্য নানান ধরনের ষড়যন্ত্র প্রচেষ্টা আছে, চলবে। এগুলো মোকাবেলা করে আমরা এই পর্যন্ত এসেছি। সুতরাং এইটা আমরা কিছু মনে করি না এবং আমরা নির্বাচন কমিশনে পরিষ্কারভাবে চিঠি দিয়ে জানিয়েছি গণ অধিকার পরিষদ একটি নিবন্ধিত দল। এই দলের নাম ব্যবহার করে কাউকে যেন কোনো ধরনের নিবন্ধন না দেওয়া হয় বা আমরা আইনগতভাবে এটার পদক্ষেপ নেব। এই যে গণ অধিকার পরিষদ ধরেন দাবি করলে যেটা হবে না। এখন বিএনপির যেটা বলেছি, তাও বিএনপির নাম দাঁড়িয়ে দিচ্ছে তৃণমূল বিএনপি। নির্বাচন কমিশনের এটা কিন্তু একটা অনৈতিক সিদ্ধান্ত ছিল যে বিএনপি একটা বড় পার্টি, তার কাছাকাছি একটা নামে তৃণমূল বিএনপি নামে একটা নিবন্ধন দিল। এখন কিছু ছেলেপেলে ধরেন যাদের আপনার বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আমরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিলাম বা তাদেরকে আমরা শাস্তিমূলক পদক্ষেপ নিলাম, তারা একটা ডিজার্ভ করলে সেটা আসলে এটা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন ভিপি নুরুল হক নূর কি ভাষণ দিল। দর্শক শ্রোতা, এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ভিপি নুরুল হক নূর তারেক রহমানকে কথা বলতেছে, বিএনপিকে কথা বলতেছে, বিএনপির সকল ছোট বড় নেতাকর্মীদের উদ্দেশ্য করে কথা বলতেছে। তিনি এমনটাই বলতেছেন যে এতদিন আওয়ামী লীগ স্বৈরাচার সরকার চাঁদাবাজ লুটপাট করেছে, এখন বিএনপি করতেছে। দর্শক শ্রোতা, এমনই কথা বলেছেন ভিপি নুরুল হক নূর। ইতিমধ্যে বিএনপির সকল নেতাকর্মী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খেপে গিয়েছেন ভিপি নুরের উপর এবং ভিপি নুরও মহা বিপদে পড়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, অনেকে দেখি কমেন্টে বলতেছে, আবার অনেকে মন্তব্য করতেছে সোশ্যাল মিডিয়াতে যে ভিপি নুরুল হক নূর দালাল, ভিপি নুরুল হক নূর রাজনীতিতে টিকতে পারবে না। যাই হোক, আপনারা কি বলতে চান ভিপি নুর সম্পর্কে এবং এই বিএনপি দল সম্পর্কে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য।